আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ডিএনএ এর প্রতিলিপন। এটাকে আমরা প্রতিরূপ গঠন বলি বা রেপ্লিকেশন বলি, তাই না? এর একদিন জেনেছি রি মানে পুনরায়, আর লাইগেশন মানে কি বলতো? লাইগেশন মানে জুড়ে দেয়া বা জোড়া লাগা। তো তাহলে সেটা কিভাবে হয়? বইয়ে যাওয়ার আগে আগে আমরা একটু আমাদের মতো করে একটু আলোচনা করে নিই। তারপরে আমরা আবার বইয়ের বিষয়গুলো দেখব যে বইয়ের মধ্যে কোনো কিছু ছাড়া হলো কিনা। ডিএনএ এর একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হতে হবে। তো এই একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ হওয়ার সময় যেহেতু এরা অনেক লম্বা এবং এখানে বলা হচ্ছে একটা মানুষের ডিএনএ তে 300 কোটি জোড়া নিউক্লিওটাইড থাকে। বুঝা গেল কি? 300 কোটি জোড়া, অর্থাৎ যদি এটিসিজি এটিসিজি এরকম আর কি 300 কোটি জোড়া। তো এত বিশাল জিনিসটাকে তোমার আলাদা করে ফেলা, তারপর আবার নতুন তৈরি করা অনেক তো সময় সাপেক্ষ ব্যাপার। তো সেই জন্য ডিএনএ এর রেপ্লিকেশন বা অনুলিপনটা অনেক জায়গায় হয়। তো অনেক জায়গায় হওয়ার সময় যে জায়গাগুলোতে বলা হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন থাকে। অরিজিন অফ রেপ্লিকেশনটা কি? অরিজিন অফ রেপ্লিকেশন, অরিজিন অফ রেপ্লিকেশন, রেপ্লিকেশন যে জায়গাগুলোতে অরিজিন অফ রেপ্লিকেশন থাকে সেটা কি? অর্থাৎ অনুলিপনের মূল জায়গাটা, অনুলিপনের মূল জায়গা কোনটা? যে জায়গায় খুব বেশি পরিমাণে এটি থাকে, খুব বেশি পরিমাণে এটি থাকে। বরাবর সেম স্যার ওই ব্যাপারটা নেই তাই তাহলে কি বলছিলাম যে ডিএনএ যে জায়গাতে, এটা বই লেখা নাই, যেগুলো জেনে রাখো। অরিজিন অফ রেপ্লিকেশন বলতে বোঝায় ডিএনএ যে জায়গাগুলোতে বেশি পরিমাণে এটি থাকে সেটাই হলো রেপ্লিকেশন বা প্রতিরূপ গঠনের মূল জায়গা। কেন? কারণ হলো তুমি কিন্তু যে যে জায়গাগুলো সহজ সেই জায়গাগুলো আগে ভাঙতে চাইবা, কঠিনটাতে আগে হাত দিবা না। তো হেলিকেজ এনজাইম ডিএনএ যে জায়গাগুলো, ধরো এখানে আছে এটি, অনেকগুলো এটি আছে, আর অন্য জায়গায় মনে করো আছে সিজি, এই জায়গাগুলো এনজাইম কিন্তু ভাঙবে না, আলাদা করবে না। যে যে জায়গাগুলোতে এটি থাকবে সেই জায়গাগুলো, এখানে আবার ধরো এটি আছে, মানে অ্যাডেনিন থাইমিন বা থাইমিন অ্যাডেনিন, হ্যাঁ থাইমিন অ্যাডেনিন, যে জায়গাগুলোতে এসব আছে হেলিকেজ নামক এনজাইম কি করবে? সেই জায়গাগুলোকে আলাদা করে ফেলবে, এর মাঝে যে হাইড্রোজেন আছে না সেটাকে খুলে ফেলবে। কারণ দুইটা বন্ড খুলে ফেলাটা যত সহজ, তিনটা বন্ড খুলে ফেলাটা একটু কঠিন, তাই না? তো তুমি যদি দেখো যে একটা মানুষকে দুইজন মিলে ধরে আছে আর একটা মানুষকে তিনজন মিলে ধরে আছে, তুমি যখন চিন্তা করবা দুইজন মিলে যে ধরে আছে এটা আমি হয়তো চেষ্টা করলে ওর কাছ থেকে ইয়া করতে পারবো, আলাদা করতে পারবো, তিনজন ধরে আছে এটা তো বেশি কঠিন, তাই না? এরকম একটা ব্যাপার। তো হেলিকেজ এনজাইম, হেলিক্স মানে তো জেনেছি, হেলিক্স মানে সর্পিলাকার কিছু, তাহলে এই সর্পিলাকার বলতে ডিএনএ বোঝাচ্ছে। হেলিকেজ এনজাইম ডিএনএ এর উপরে প্রথম কাজ শুরু করে এই সুতা দুটো আলাদা করার জন্য, সেজন্য এর নাম হলো হেলিকেজ, হেলিক্স থেকে হেলিকেজ। তো হেলিকেজ এনজাইম এই অরিজিন অফ রেপ্লিকেশনের গোড়াতে যে বসে পড়ে, মনে করো এখান থেকে বসে পড়ে, তারপরে এখানকার হাইড্রোজেন বন্ড ভাঙতে শুরু করে। একবার ভাঙতে শুরু করলে তারপরে যদি সিজিও থাকে তখন যে গতিতে ভাঙা শুরু করে তখন ওটাও ভেঙে যায়। তাহলে শুরুটা হয় হলো এটি জায়গাতে। হ্যাঁ, পরীক্ষার খাতায় তোমরা তো বানায় লিখবা, প্রথমে আগে বইয়ে তো বিশাল বড় আছে, এত বড় তো লিখবা না, বানায় লিখবা। আমি প্রথমে আমি আমার মতো করে বলছি, পরে আমরা বইয়ের ভাষা লিখবো। তাহলে অবস্থাটা কি হবে? অবস্থাটা এরকম হবে যে যে সমস্ত জায়গায় অরিজিন অফ রেপ্লিকেশন থাকবে, যেমন এখানে আছে তাহলে এটা আলাদা হয়ে যাবে, আবার মনে করো এখানে আছে তাহলে এটা আলাদা হয়ে যাবে। তাহলে এইভাবে করে হেলিকেজ এনজাইম যে জায়গাগুলো অরিজিন অফ রেপ্লিকেশন আছে, অর্থাৎ ডিএনএ অনুলিপনের মূল জায়গা যেখানে এটি থাকে, সেটাই হলো অরিজিন অফ রেপ্লিকেশন। সেই জায়গার হাইড্রোজেন বন্ড বিলোপ সাধন করলে এটা আলাদা হয়ে গেল। ঠিক আছে? তাহলে এখানে আমরা এটি থাকলে এখানে ধরো এ, এখানে টি, এদের দূরে সরে গেল, এখানে ধরো টি, এখানে
এই হাইড্রোজেন বন্ড নাই, আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো হেলিকেজ এনজাইম প্রথমে এই কাজটা করলো। এখন হেলিকেজ এনজাইম যখন এদেরকে আলাদা করে দিল, তখন কিন্তু যে এরা আলাদা হওয়ার পরে যেটা হয় যে এরা আবার একীভূত হতে চায়, কারণ এরা তো একে অপরের প্রতি আকর্ষণ করে, এদের বন্ধন ওরকম যে একে অপরের সাথে যুক্ত হওয়ার মতো ক্যাপাসিটি আছে, তাই আলাদা হয়ে গেলে আবার এরা একীভূত হতে চায়। তো তাই হলো এরা যেন আবার একীভূত হয়ে না যায়, সেই জন্যই এখানে কিছু প্রোটিন এসে যুক্ত হয়। যেই প্রোটিনগুলোর নাম হলো কি সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন। সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন, সিঙ্গেল মানে একটা সূত্রে আছে, তাই সিঙ্গেল স্ট্র্যান্ড মানে এই যে স্ট্র্যান্ড একটা সুতা, আর বাইন্ডিং মানে সংযুক্ত প্রোটিন। এটা তো বই দেওয়া আছে, পরে আমরা বইয়ে যাব, আগে একটু বুঝে নাও। আলাদা করলো, এরা থাকলো যাতে করে এরা একীভূত না হয়। আর আরেকটা কাহিনী ঘটে, এটা যখন আলাদা হয়ে যায়, দূরে সরে যায়, তখন দুই একটা টানের কারণে কি হয়, এরা জড়সড় হয়ে যেতে চায়। তখন টোপো আইসোমারেস এনজাইম কি করে যে এই বরাবর কেটে ফেলে দেয়, এই বরাবর কেটে ফেলে দেয়, যাতে টান জনিত সমস্যা না থাকে। টোপো আইসোমারেস মানে কি আমরা বলতে জানছি, তাই না? তাহলে টান জনিত সমস্যা না পড়ে, কেটে ফেললো। এবার এখানে কিন্তু সম্পর্ক তৈরি করার কাজ শুরু হলো। এখন সম্পর্ক তৈরি করার কাজটা শুরু করলে যেটা হবে, দেখো যে এই জিনিসটা আমি একটু বড় করে আনছি, মানে এই অংশটা সব অংশে লম্বা করে দেখাচ্ছি। পরীক্ষায় কিন্তু গতকালকে যে ছবি আঁকলাম ওটা আঁকলাম, এইসব আঁকলাম না, এটা শিখালে। এখন মনে করো যে এদের তো একটা প্রান্ত 5' থাকে, একটা প্রান্ত 3', তাই না? ওই যে সুগারের একটা সুগারের 5 নম্বরের ফসফেট থাকে, অপর দিকে 3 নম্বরে থাকে, ওটাকে আমরা 5' আর 3' বলি, তাই তো? কোথাও কোশ্চেন থাকলে বা বুঝতে না পারলে কিন্তু বলবা, হ্যাঁ? আচ্ছা, এখন দেখো যে এখানে মনে করো এইটাই আছে, এরকম এ টি, তারপরে ইচ্ছা মতো তারপরে সিজি থাকলেও সমস্যা নাই, কারণ একবার কাজ শুরু হয়ে গেলে তখন আর ওরা সমস্যা মনে করে না। তাহলে এখানে হচ্ছে অবশ্যই টি থাকবে, এখানে এ থাকবে, এখানে জি থাকবে, এখানে সি থাকবে, এখানে সি থাকবে, এখানে জি থাকবে, এখানে এ, এখানে টি, এখানে জি, এখানে হলো সি। এরকম আলাদা হয়েছে এই জায়গাটা। এবার যে কাজটা হবে, এখন এখানে নতুন সম্পর্ক আনতে হবে। একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ করতে গেলে এখানে সম্পর্ক আনতে হবে, তাই না? তো তাহলে সম্পর্ক আনার ক্ষেত্রে এখানে আরো কিছু কথা আছে, তুমি তো এত কিছু লিখতে গেলে অনেক বড় হয়ে যাবে। যেমন বইয়ের মধ্যে একটা কথা বলা আছে, যখন তোমার এরকম হয়ে যায় তখন এই জায়গাটা দেখতে কিসের মতো লাগছে, একটা ওয়াই এর মতো লাগছে। এই ওয়াই এর মতো যে লাগে এটাকে বলা হয় রেপ্লিকেশন ফর্ম। এটা না লিখলেও হবে পরীক্ষায়, রেপ্লিকেশন ফর্ম। তো রেপ্লিকেশন ফর্মের বাংলা অর্থ হলো কাটা চামচ। কাটা চামচ মানে অনুলিপনের কাটা চামচ, অনুলিপনের কাটা চামচ। কেন? কারণ আমরা জানি কাটা চামচে একটা হাতল থাকে না, আর তার সামনের দিকে চোখা চোখা কিছু থাকে, যেটা দিয়ে আমরা মিষ্টি গাঁথাই নি, মিষ্টি ইয়ে করে না। তাহলে এই হলো রেপ্লিকেশন ফর্ক। এটা দেখতে রেপ্লিকেশন ফর্ক হয়। এবং দেখো, হ্যাঁ দেখো, এবং দেখো আরেকটা ব্যাপার ঘটে যে এই রেপ্লিকেশন ফর্ক তো অনেক জায়গায় হয়, তাই না? এবং এই জিনিসগুলো দেখতে কিন্তু বাবলের মতো লাগে, হ্যাঁ, মানে অর্থাৎ গোল গোল হয়ে থাকে, রেপ্লিকেশন বাবলও বলা হয় এদেরকে, হ্যাঁ। আচ্ছা, তো ওটা না লিখলেও হবে। এখন এই যে আলাদা হয়েছে, এখন মনে করো সম্পর্ক তৈরি করবে। তো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে যেটা ঘটে, সেটা হলো যে ডিএনএ পলিমারেজ এনজাইম। ডিএনএ পলিমারেজ এনজাইম তো পলিমার তৈরি করবে। পলিমারেজ মানে পলিমার, তাই না? যে এনজাইম পলিমার তৈরি করবে মানে অনেকগুলো নিউক্লিওটাইড এখানে আনবে, এর নাম তো পলিমারেজ এনজাইম। তো ডিএনএ পলিমারেজ এনজাইম, যেটা হলো পলিমারেজের অনেক ভাগ আছে, পলিমারেজ 1, 2, 3, এখানে পলিমারেজ 3 কাজ করবে। তো পলিমারেজ 3 সে যে সম্পর্ক আনবে, কি করে আনতে হয় এটা ও বুঝে না। ওই এনজাইম এখানে অ্যাক্টিভ হয় না, ও বুঝে না যে কি করে আমি আনবো, এটা বুঝে না। তো ওকে আবার একটু ট্রেনিং দেওয়া হয়। তো ট্রেনিং দেওয়ার কাজ করে আরেকটা এনজাইম, যার নাম হলো প্রাইমেস এনজাইম।
যার নাম হলো প্রাইমেস এনজাইম। প্রাইমেস এনজাইম, প্রাইমেস এনজাইম এর কাজ হলো, প্রাইমেস এনজাইম কিন্তু কি, সে হলো ক্ষুদ্র আরএনএ খন্ড, কতদিন আমরা জেনেছি তাই না, ক্ষুদ্র আরএনএ খন্ড। এই এনজাইম করে কি, যে সবগুলোরই 3' প্রান্তে, এই যে 3' এটারও 3', ওই এনজাইম শুধু স্ট্যান্ডের 3' প্রান্তে বসতে পারে, অন্য কোথাও বসতে পারে না। বুঝা গেল কি? তো যেমন ধর এটা হাই বেঞ্চ আছে, সিট বেঞ্চ আছে, তো আমরা বসলে তো সিট বেঞ্চে বসবো তাই না, অন্য কোথাও বসবো না, ব্যাপারটা এরকম। তো সেরকম ওই প্রাইমেস এনজাইম কি করবে, যে একটা প্রাইমার কি, প্রাইমেস মানে আসলে ক্ষুদ্র আরএনএ খন্ডক না, প্রাইমার মানে ক্ষুদ্র আরএনএ খন্ডক, প্রাইমার মানে ক্ষুদ্র আরএনএ খন্ডক। আর প্রাইমেস মানে হলো যে আর কি এনজাইমটা ক্ষুদ্র আরএনএ খন্ডক তৈরি করে। তো এখন সে 3' প্রান্তে কি করবে, একটা ক্ষুদ্র আরএনএ খন্ডক তৈরি করবে। এটার ব্যাপারে 2/2 রকম আছে। আবুল হাসান স্যারের বই আছে যে প্রাইমার হয় 10 থেকে 60, আর মাজেদের বই আছে যে এটা হয় 2 থেকে 100। দুটোই মনে রাখলাম যে প্রাইমারের সংখ্যা এরকম 2/2 রকম আছে। হ্যাঁ, তো যদি এখন 10 থেকে 60 না থেকে 2 থেকে 100 থাকে তাহলে মনে করতে হবে যে এটাই সঠিক। আচ্ছা, তো এখন প্রাইমার তৈরি করে দিল প্রাইমেস এনজাইম। তো প্রাইমেস তো এটা তো আসলে আরএনএ খন্ডক, তো আরএনএ হলেও তো সি তো থাকেই তাই না, এখানে জি থাকে। এই জায়গায় দেখো এখানে কিন্তু ওই যে বললাম 3' প্রান্তেই বসতে পারে, তাহলে এখানে তো বসবে না, এই যে 3' এটা, তাহলে এখানে বসবে, এখানে বসলো, এটা তো এ হবে, কিন্তু এটা হলো টি আর হবে না, ইউ হবে, কারণ এটা তো আরএনএ তাই না, এটা হলো আরএনএ। এইটু পর্যন্ত কারো কোনো কোশ্চেন বা সমস্যা থেকে না বলো, আছে নাই তো, আছে বলো, এইটু পর্যন্ত নাই। আচ্ছা, তাহলে এখন এবার কি হবে, যে আমি যা কিছু বলবো তার হয়তো তুমি সবটা মনে রাখতে পারবা না, 80% মনে রাখতে পারবা, 90% মনে রাখতে পারবা, ওইটুকু লিখলে তুমি ফুল মার্ক পাবে। বইয়েরটা মুখস্থ করতে যাবে না, সৃজনশীলের ক্ষেত্রে মুখস্থ না, তুমি হচ্ছে যে যা বুঝেছো সেটাই লিখবা, অযথা ব্রেনকে কষ্ট দিবা না, বুঝছো? ব্রেনের মধ্যে তুমি অযথা বেশি বেশি ফোল্ডার যদি ঢুকাও তাহলে তো ব্রেন তো হ্যাং করবে, তাই কি না? তাহলে সৃজনশীলের নিয়মই হলো তুমি নিজেই বানিয়ে লিখবা, তাই কি না? তো বইয়ের ধারে কাছে তো থাকতে হবে, একবারে ধারে কাছে নাই তাহলে তো হবে না। তাহলে তুমি কিছু ভুলে যাবা, বাকিটা যা লিখবা তাতে লিখবা 2 পৃষ্ঠা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন প্রাইমার বানালো, এইবার যখনই প্রাইমার বানালো তখনই ওই যে ডিএনএ পলিমারেজ এনজাইম ও তখন বুঝলো ও এই কাহিনী, তার মানে হচ্ছে আমাকেও এইভাবে করে সম্পর্ক তৈরি দিতে বানাতে হবে। তখন ও শিখে গেল, যেমন ধরো যে প্রথম যখন হাঁটার সময় হয় তখন মানুষের বাচ্চার ক্ষেত্রে, গরু ছাগলের বাচ্চা কিন্তু সাথে সাথে হাঁটে, তাই না? মানুষের বাচ্চা ক্ষেত্রে, গরু ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা কে ওকে হওয়ার পরে দেরি হয়, সাথে সাথে হাঁটা শুরু করে দেয়, তাই না? তো মানুষের বাচ্চা দেরি হয় না, তো মানুষের বাচ্চা হাঁটার আগে প্রথমে ওর আব্বা আম্মার হাত ধরে ধরে হাঁটে, তখন শিখে যায়, তখন তো হাঁটতে পারে। তো সেরকম ডিএনএ পলিমারেজ এনজাইম ও আর কি এটা দেখে ও তখন বুঝে ফেললো, ও আচ্ছা এখানে সম্পর্ক বানাতে হবে, তখন সে কি করলো, এই সম্পর্ক বানাতে শুরু করলো, সম্পর্ক বানাচ্ছে একদম পর্যন্ত বানালো, অর্থাৎ এখানে তাহলে এবার তো ডিএনএ এটা, তাই এখানে কিন্তু টি হবে, এটা তো ডিএনএ অংশ, তাই এখানে কিন্তু জি হবে। এইভাবে করে গোটাটা বানিয়ে ফেললো, ডিএনএ পলিমারেজ এনজাইম কিন্তু এটা বানাতে পারলো, বানালো। এবং এটা বানানোর ক্ষেত্রে একটা কথা বলা হচ্ছে যে গুয়ানিনের মানে প্রাইমারের লাস্ট যে জায়গাটা, সেইখানে পরীক্ষা খাতে এটা না লিখলেও হবে, হ্যাঁ, কিন্তু জানানোর জন্য বলছি, প্রাইমারের এই জায়গাটা, প্রাইমারের লাস্টের এই জায়গাটাতে কি হয়, যে ওই জায়গায় যেখানে ধরো জি আছে, এটা ধরো জি, তো আমরা জানি জি এর সাথে একটা সুগার থাকে আর ফসফেট মূলক থাকে, তাহলে সেটা নিউক্লিওটাইড, তাই না? তো বলা হচ্ছে এই জি এর এই জায়গার এখানে দেখা যায় যে মনে করো সুগার এইভাবে আছে, এখানে ধরো জি, এটা 1 নম্বর, এটা 1, এটা 2, এইখানটা হলো 3,
3, এই যে 3, এই 3 এর এখানে একটা ওইস আছে কিন্তু এখানে কোনো ফসফেট মূলক নাই। প্রাইমারের লাস্টে মুক্ত ওইস আছে, এখানে কোনো ফসফেট মূলক নাই, মুক্ত ওইস আছে। আমরা সুগারের কথা মনে রাখছি না? সুগার কেমন ছিল দেখতে? ওই যে পেন্টোজ সুগার এরকম তো, একটা হলো আমরা সোজা করে লিখি আর একটা কি উল্টা করে করি। কেন উল্টা করে করি সেটা এর আগে বলেছি নাকি? এই যে এটা হলো পেন্টোজ সুগার, এটা হলো নিউক্লিওটাইড গঠনে, এটা আমরা জানি যে একটা সুগার লাগে নিউক্লিওটাইড গঠনে, একটা এরকম হয়, একটা এরকম, আর একটা উল্টা, তাই না? উল্টা মানে এই যে এরকম, হ্যাঁ এই যে এরকম, তাই না? এরকম উল্টা হয়ে থাকে। তো উল্টা হয়ে যেটা মনে করো 1 নম্বর, এখানে 1, এটা 2, এইটা তো 3, এখানে একটা ওইস থাকবে। 3 মানে তো ওইস আছে, এখানে যেমন 3 এ ওইস আছে না, ওইস আছে, আগের ক্লাসে তো এটা জেনেছো, তাই না? আচ্ছা, তাহলে এখানে মুক্ত ওইস থাকবে। এখন ডিএনএ পলিমারেজ 3 এখানে যখন থাইমিন আনবে, কারণ এখানে এ আছে, তাহলে তো এখানে টি আনতে হবে, তাই না? এ থাকলে টি, আমরা তো এই সম্পর্ক জানি, ঠিক না? তো ডিএনএ পলিমারেজ যখন থাইমিন আনবে, শুধু থাইমিন নিউক্লিওটাইড আনলে হবে না। অর্থাৎ এখানে যদি তোমার শুধু এটা আনে টি, তারপর মনে করো যে এস আর টি, তাহলে তো এটা নিউক্লিওটাইড হলো একটা, তাই না? তো এটাই তো আসলে আনবে। তো শুধু এটা আনলে হবে না, সে আনবে 3p অবস্থায়। কেন 3p অবস্থায় আনবে? কারণ এখানে যখন যুক্ত হবে তখন এই 3p ভেঙে গেলে শক্তি উৎপাদন হবে, ওই শক্তি দিয়ে এই এর সাথে কিন্তু লাগতে পারবে। বলো এখানে কোথায় স্নেহার একটা ক্লাস মিস ছিল, এই কারণে একটু সমস্যা হচ্ছে কিনা? স্নেহা বলো কোথায় বুঝছো? 3p এর এটা বুঝতে পারছি। 3p এর এটা বুঝতে পারছো না? আচ্ছা, 3p এর এটা হলো যে আমরা নিউক্লিওটাইড তো জানি যে যে কোনো নাইট্রোজেন বেজের সাথে যদি 3p না থেকে শুধু একটা ফসফরিক অ্যাসিড থাকে তাহলে এটা নিউক্লিওটাইড, ঠিক আছে? এবং যুক্ত হবে কিন্তু নিউক্লিওটাইডই শুধু, 3p তো যুক্ত হবে না, ঠিক আছে? কিন্তু এটাকে যুক্ত করতে গেলে এটাকে হ্যাঁ শক্তি লাগবে, শক্তি লাগবে বলেই সে শুধু পি অবস্থায় আসে না, শুধু পি অবস্থায় আসে না, সে কিছু শক্তি নিয়ে আসে। তো তারপরে ওই শক্তি নিয়ে এসে এখানে কিন্তু শুধু একটা পি হয় আর দুটো পি যেটা সেটা বের হয়ে যায়। যখন 3p ভেঙে যায় তখন শক্তি উৎপন্ন হয়, ওই শক্তিদের সাথে ঘাট করে লেগে যায় আর 2pটা বের হয়ে যায়। ব্যাপারটা এরকম হয়, শক্তি এরকম। যেমন ধর ছেলেদের বিয়ে করতে গেলে শুধু বিয়ে করলে হবে না, দেনমোহর দিতে হবে, এটা হলো শর্ত, তাই না? শুধু বললো যে বিয়ে করবো দেনমোহর দেবো, তাহলে বিয়ে হবে? হবেই না, ঠিক কিনা? এটা হলো ছেলেদের বিয়ে করার ক্ষেত্রে এটা খরচ আর কি, তাই না? আর মেয়েদের বিয়ে করার সময় কিন্তু 1 টাকাও দেওয়ার কোনো বিধান নাই, মেয়েরা ছেলেকে 1 টাকাও দিবে না, এটা দেওয়ার বিধান নাই। হ্যাঁ, এমনি দিলেও সেটা খুশি হয়ে সেটা মোস্তাহাব, মানে এটা কোনো ইয়ে না, বিধানের মধ্যে পড়ে না। আর ছেলেদের কি বাধ্যতামূলক, তাই কিনা? তাহলে সেটার জন্য ক্যারিয়ার তৈরি করতে হয়। কারণ কি এখনকার সময় কিন্তু যে ছেলে মেয়ে উভয়েরই বিয়ে করার ক্ষেত্রে শর্ত একটা থাকে, বিশেষ করে ছেলেদের সবথেকে বড় শর্ত হলো ছেলেটা চাকরিজীবী কিনা, এটা সবার আগে বড় শর্ত, ঠিক না? অর্থাৎ 3p অবস্থায় আছো কিনা, তুমি শুধু p অবস্থায় আছো তোমার বিয়ে হবে না, তুমি 3p অবস্থায় আছো কিনা, মানে শক্তি নিয়ে আসতে হবে তোমার, তারপর তোমার বিয়ে হবে, তাছাড়া বিয়ে হবে না। হতে পারে বিয়ে, তাহলে তোমার পছন্দ মতো হবে না, যেমন তোমার যা কালা করাবো বা যাই হোক তোমার ক্যারিয়ার ভালো, তাই না? এই যে এবার হচ্ছে যারা সরকারি মেডিকেলে চান্স পাইছে আমার স্টুডেন্টের মধ্যে, এরকম 2টা স্টুডেন্ট আমাকে ফোন দিছিল। তো বলছে যে একজন স্যার সলিমুল্লাহতে চান্স পাইছে, তো বলছে যে স্যার আমার হচ্ছে, ও ছেলে কিন্তু, তো বলছে যে আমি হচ্ছে মেডিকেলে চান্স পেয়েছি, কেবল 1 সপ্তাহ হলো ক্লাস শুরু করছি আর আমার আম্মুর কাছে আমার বিয়ের প্রস্তাব আসছে। তাহলে সরকারি মেডিকেলে চান্স পাওয়ার সাথে সাথে ছেলে তাই বিয়ের প্রস্তাব আসছে। আর মেয়েদের তো সবারই আসে, ওরা তো লজ্জা বলে না। তারপরে রাজশাহী মেডিকেল কলেজে চান্স পাওয়া একটা মেয়েও আমাকে বললো যে ওরও বিয়ের প্রস্তাব আসছে, চান্স পাওয়ার সাথে সাথে বিয়ের প্রস্তাব চলে আসছে। বুঝতে পারছো? তাহলে তুমি যদি ভালো কোথাও যাও তাহলে তোমার ডিমান্ড বেড়ে যাবে, তাই না? এই জন্যই ভালো কোথাও যাওয়ার চেষ্টা করতে হবে, নাকি? আচ্ছা, তাহলে প্রাইমেস এনজাইম প্রথমে প্রাইমার দিল, তখন ডিএনএ পলিমারেজ 3 এনজাইম এবার সুন্দর করে এগুলা সম্পর্ক বানায় তৈরি করে ফেললো। এবং এরা সবসময় কি করতে পারে,
যে 3' প্রান্তে প্রাইমার গঠিত হয় বলে ডিএনএ পলিমারেজ এনজাইম 3' প্রান্ত থেকেই শুরু হয়। তাই একটা যদি এই বরাবর এই মুখী যদি সম্পর্ক তৈরি করে তাহলে আরেকটা তো এই মুখী হবে, তাই না? আরেকটা হচ্ছে তাহলে এই মুখী উল্টামুখী, আরেকটা কি উল্টামুখী হবে। সেই জন্যই এদের সম্পর্ক তৈরি হয় একই দিকে না, দুইটা দুই দিকে। বলো স্নেহা, বলো সমস্যা। এত কিছু যে গণিতের ওখানে বুঝতে পারিনি স্যার। বলো সমস্যা বলো। প্রাইমারের ওখানে তো প্রাইমারের ওখানে হ্যাঁ বলো। বলে না জি 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 এর সাথে হচ্ছে 3p বলে তবে ওখানে কি হবে? ও আচ্ছা, মানে এই জায়গার কথা বলছো তো। এই গুয়ানিনের এখানে, এই গুয়ানিনের এখানে কিন্তু আসলে সুগার যেটা আছে ওই সুগারের সাথে কোনো ফসফেট গ্রুপ নাই। জি গুয়ানিনের এখানে যে সুগার আছে ওর সাথে কিন্তু ওই লাস্টে প্রাইমারের লাস্টে কিন্তু এখানে কিন্তু তিনটা জিনিস একসাথে আছে, সাইটোসিন যেটা আছে, সাইটোসিন, তারপরে সুগার, তারপরে ফসফেট গ্রুপ সবই আছে, হ্যাঁ। কিন্তু যুক্ত হওয়ার সময় তো আসলে নাইট্রোজেন বেস এই অনুযায়ী যুক্ত হয়, ঠিক আছে? তাহলে নাইট্রোজেন বেসের এখানে যেমন নাইট্রোজেন বেস এখানে সুগার আছে, এখানে ফসফেট গ্রুপ আছে, সব আছে ওই পাশটা। এই পাশেও কিন্তু এই যে সাইটোসিন এখানে ধরো সুগার আছে, আবার ফসফেট গ্রুপ আছে। এইখানে ফসফেট গ্রুপের সাথে আবার এই বরাবর আবার হচ্ছে যে যুক্ত হয় সুগারের। কিন্তু এই লাস্টের যে সুগার, এখানে যে সুগার আছে সেই সুগারের সাথে কোনো ফসফেট গ্রুপ নাই, ওখানে একটা শুধু ওই মুক্ত অবস্থায় আছে। মুক্ত অবস্থা মানে ওই যে বললাম যে এই যে এখানে পিটা নাই, এরকম মুক্ত হয়ে আছে। এটা হলো 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন ওই মুক্ত, মানে এ হলো পি দিয়ে যুক্ত না, মুক্ত হয়ে আছে। তার মানে ও বলতে চাচ্ছে আমি মুক্ত আছি, তুমি আমার সাথে যুক্ত হও কেউ একজন। তখন হলো এই থাইমিন, সে তো একটা পরিপূর্ণ নিউক্লিওটাইড, কিন্তু সেই নিউক্লিওটাইডের জায়গাতে শুধু আছে কি 3p। বুঝতে পারছো কি? ওই 3p হওয়ার কারণে কি হলো যে যখন সে যুক্ত হতে যাচ্ছে গুয়ানিনের সাথে, মানে গুয়ানিনের সাথে যখন থাইমিন যুক্ত হবে, তো যুক্ত হওয়ার সময় থাইমিনের তো এখানে ধরো থাইমিন এখানে কি সুগার আছে আর এখানে কি ফসফেট গ্রুপ আছে। তো ওই ফসফেট গ্রুপ ওই গুয়ানিনের যে ওইস গ্রুপ আছে, যেটা যে ওইস গ্রুপটা মুক্ত হয়ে আছে, তার সাথে 3p যুক্ত হওয়ার সময় একটা p যুক্ত হবে আর দুটা p কি হবে, বের হয়ে যাবে। হ্যাঁ সত্যি। আচ্ছা বুঝতে পারছো? আচ্ছা তুমি একটু আমি যে বৃষ্টির জন্য আমি দিচ্ছি, তুমি আগেটা একটু দেখে নিও, হ্যাঁ, তাহলে বুঝতে পারবে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন দেখো যে এবার আমাদের যেহেতু মিশন হলো যে 10 তারিখের মধ্যে তোমাদের শেষ করে দ্বিতীয় অধ্যায় শুরু করবো, হ্যাঁ, ওই কারণে টার্গেট অনুযায়ী আমাদের আগাতে হবে। আচ্ছা এখন দেখো যে এবার কি হলো, এবার এই তৈরি করা হয়ে গেল। একটা হলো এই মুখী তৈরি করে, কারণ বলেছি যে 3' প্রান্তে সম্পর্ক তৈরি করতে পারে, 5' প্রান্তে নতুন সম্পর্ক তৈরি করতে পারে না। তাই এইটা তো 3' প্রান্ত যদি হয়, এটার অপরটা তো 5' হবে, এটাই নিয়ম, তোমরা রাসায়নিক গঠনে দেখো। তাহলে এটা যদি এই বরাবর হয় তাহলে এই বরাবর আরেকটা তৈরি হবে। যেই মাত্র তৈরি হয়ে যায় তখনই কিন্তু তৈরি হয়ে গেল, এটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আবার ভ্যালিডেস এনজাইম কি করবে, এটা সামনের দিকে আবার খুলতে থাকবে, এটারও কিন্তু সামনের দিকে খুলতে থাকবে। তো সেই জন্য একটা ছবি ব্যাপার আছে, আমি একটু দেখিয়ে দিই। এই জায়গাটা, এই জায়গাটা তো ছোট, তাই না? আস্তে আস্তে বড় হচ্ছে না, কারণ কি এদিক খুলতেছে, এটা এদিক খুলতেছে, এদিক খুলছে, নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, এদিক খুলছে, আস্তে আস্তে বড় হচ্ছে, হতে কি একবারে সমান ডিএনএ তৈরি হবে। এখানে দেখো যে প্রথমে এই জায়গাটা ছিল, কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে না, কারণ কি এটা এদিকে খুলতে শুরু করে আর নতুন সম্পর্ক তৈরি হয়, এটা এদিকে খুলতে শুরু করে নতুন সম্পর্ক তৈরি হয়। তাহলে তিন চিহ্ন দেখা যাচ্ছে, দুই দিকেই খুলে হাইড্রোজেন বন্ড এবং লোকেশন আস্তে আস্তে। তাহলে দেখো যে প্রথমে তো অরিজিন অফ রেপ্লিকেশন অনুযায়ী একটু খুলছিল, খোলার পরে যখন একটু কমপ্লিট হয়ে যায় সম্পর্ক দ্বারা, তখন এই বরাবর আরো খুলতে থাকে, এই বরাবর আরো খুলতে থাকে। এই যে আস্তে আস্তে দেখো বড় হচ্ছে, হতে হতে আরো বড়, দিয়ে এক পর্যায়ে দুইটা ডিএনএ, এটা বলছে, হ্যাঁ। আচ্ছা এখন বলা হচ্ছে আরেকটা কথা, দেখো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখন যেই প্রান্তটা প্রথমে শুরু হয়, যে প্রান্তটা প্রথমে তোমার হলো প্রাইমার যুক্ত হয়, যে প্রান্তে প্রথমে প্রাইমার যুক্ত হয়,
সেই প্রান্তটা আসলে লিডিং সূত্র, কারণ সে লিডার হিসেবে কাজ করছে। মানে প্রাইমেস এনজাইম প্রথম যে প্রাইমার যেই জায়গায় তৈরি করে সেটা লিডিং, তো তারটা তো একটু আগে আগে সংযোগ তৈরি হবে, আর যেটা পরে প্রাইমার যুক্ত হলো তারটা একটু পরে পরে হবে। তাই বলা হচ্ছে দুইটা স্ট্যান্ডার্ড, একটা হলো লিডিং সূত্র, একটা হচ্ছে ল্যাগিং সূত্র। যেটা পরে হয় সেটা ল্যাগিং, আর যেটা আগে হয় সেটা লিডিং সূত্র। বুঝা গেল কি? আচ্ছা, এখন বলা হচ্ছে যে অনেক দূর হয়ে যাওয়ার পর দেখা যায় যেটা ল্যাগিং সেখানে অনেক জায়গায় গ্যাপ থেকে যায়, মানে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সম্পর্ক এখনো তৈরি হয়নি। তো জায়গায় জায়গায় দেখা যাচ্ছে এরকম হয়, মনে করো এটা ডিএনএ, তো দেখা যাচ্ছে একটা সূত্রকে দেখা যাচ্ছে যে খুব সুন্দর করে সবটা তৈরি হয়েছে, আরেকটাতে পিছন দিক দিয়ে হতে যায় দেখা যাচ্ছে এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, আবার এখানে হয়েছে, জায়গায় জায়গায় গ্যাপ। তাহলে জায়গায় জায়গায় যে গ্যাপ আর জায়গায় জায়গায় হয়েছে, এইরকম যে খন্ড খন্ড জায়গা যে দেখা যায়, ওই খন্ড খন্ড গুলাকে বলা হয় ওকাজুকি খন্ড। ওকাজুকি একজন বৈজ্ঞানিকের নাম, তিনি এটা আবিষ্কার করছেন, তাই এর নাম ওকাজুকি খন্ড বলা হচ্ছে। ওই ওর নাম অনুযায়ী নাম হলো ওকাজুকি খন্ড। সর্বশেষে দেখো যে এখন ধরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন কিছু এনজাইম আছে, যেমন বলা হচ্ছে পলিমারেজ 1, পলিমারেজ 2। এই দুটো এনজাইম একীভূত হয় এবং এর সাথে আরো কিছু প্রোটিন একীভূত হয়। তাহলে পলিমারেজ 1, পলিমারেজ 2 এবং কিছু প্রোটিন, এরা তিনজন মিলে খেয়াল করে এটা তো ডিএনএ, ডিএনএ এর মধ্যে কেন আমরা আরএনএ আছে? এরা তো থাকা তো ঠিক না, কারণ ডিএনএ মধ্যে কেন আরএনএ থাকবে, তাই না? এই কাজটা করেছিল জাস্ট হলো সম্পর্ক বানানোর জন্য, এই তো স্থায়ীভাবে থাকার জন্য না। যেমন ধরো যে যারা ঘটক হয় তারা মনে করো বিয়ে দেওয়ার কাজটা করে বিয়ের কাজটা করে, ঠিক না? এখন মনে করো ঘটক শেষ মুহূর্ত পর্যন্ত থাকে। ঘটকদের কিন্তু ভুঁড়ি সাধারণত একটু মোটা হয়, কারণ ওরা প্রচুর খাওয়া দাওয়া করে। কারণ ধরো যে ছেলের ইয়েতেও খাওয়া দাওয়া পায়, আবার মেয়ের ওখানেও খাওয়া দাওয়া পায়। হ্যাঁ, যারা কমার্শিয়াল ঘটক হয় তো তারা এরকম সব জায়গায় খাওয়া দাওয়াটা বেশি পায়, ওই জন্য দেখা যায় ওরা একটু বেশি খাইতে পারে আর কি। হ্যাঁ, তো এখন মনে করো যে ঘটক শেষ পর্যন্ত মানে বিয়ের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে টরে, তো এখন বিয়ের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, সব হয়ে গেল। এখন ধরো স্বামী স্ত্রীর বাসর যখন হবে, তখন যদি ঘটক বলে যে আমি তো তোমাদের বিয়ে দিলাম, তাহলে আমি এখনো থাকবো, আর আসছে কি আসবে না, বের করে দেবে, তাই না? সেরকমই ঘটনা ঘটে। এই যে প্রাইমার, ওই সমস্ত এনজাইমরা বলছে, মানে অন্য মানুষেরা বলছে আরে ঘটক এখানে কি করছে, ঘটক কেন, ঘটক তোমাদের তো চলে যেতে হবে। তখন ওই পলিমারেজ 1, পলিমারেজ 2 মানে সমাজের গণ্যমান্য ব্যক্তিরা বললো তুমি তো তোমার কাজ করে ফেলছো, বিয়ে দিয়ে দিচ্ছ, ভালো কথা, কিন্তু এখন তুমি আর এদের সাথে থেকো না, চলে যাও তুমি। তাহলে একে বের করে দেয়, বের করে দিলে আবারও বের করে দিলে দেখা যায় বের হয়ে গেছে। এটা তো অনেক বড় হতে পারে, মানে সর্বোচ্চ 100 হতে পারে, যে 100 হতে পারে। তাহলে আবার এখানে কিন্তু আবার একটা ছোট্ট প্রাইমার আসতে হবে যদি বড় হয়, আবার প্রাইমার এসে কিছু দূর তৈরি করে দিবে, তারপরে হলো আবার গোটাটা তৈরি হয়ে যাবে। আর ছোট হলে এখানে সরাসরি যুক্ত করে দেবে, বুঝতে পারলো কি? যুক্ত করে দিল, তখন হচ্ছে আবার এটা আগের মতো কমপ্লিট হয়ে গেল। এখন সর্বশেষে বলা হচ্ছে কমপ্লিট হওয়ার পরেও দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে? যে জায়গায় জায়গায় কিছু ভুলভাল জিনিস চলে আসে। এটা তো তখন আর ইয়ে থাকবে না, তখন তো এখানে ধরো এ হবে, এখানে তো আর ইউ হবে না, তাই না? এখানে তখন টি হবে, যেহেতু এরা তো ডিএনএর মেইন জিনিস, তাই না? এখন বলা হয় সবকিছু ঠিকঠাক করার পরও দেখা যায় জায়গায় জায়গায় ভুল হয়ে গেছে। ভুল মানে যে ধরো এখানে টি, এখানে এ হওয়ার কথা, এখানে ভুল করে ধরো জি বা সি হয়ে গেছে, এরকম মিস্টেক হয়ে যায়। হ্যাঁ, এনজাইমটা অনেক সময় সঠিক জিনিস আনতে পারে না, ভুল করে ফেলে। যখন ভুল করে ফেলে তখন হলো যে ওটাকে মিসম্যাচ বলা হয়, যে সঠিক হয়নি। তখন হচ্ছে এই ভুলগুলা ধরা পড়ে, পলিমারেজ 2 এনজাইম এরা হলো ভুলগুলা ধরতে পারে যে এটা তো ভুল হয়ে গেছে। তখন হচ্ছে এই ভুলগুলো আবার ঠিক করে দেয়, ভুলগুলো ঠিক করে সঠিকটা বসিয়ে দেয়। বলা হচ্ছে যদি কোনো কারণবশত ভুল যদি ঠিক না করে, ভুল যদি ভুলই থেকে যায়, এই ভুলের মাত্রা যদি প্রতি 1000 দিনে একটা করে ভুল হয় আর ঠিকও হয়, কিন্তু যদি ঠিক না হয় তাহলে মানুষের ক্যান্সার হবে। আর ক্যান্সার হওয়া মানে তার নাই কোনো অ্যান্সার, তাই কি না? ঠিক না, তার নাই কোনো অ্যান্সার। তার মানে বলা হচ্ছে যে মানুষ যত বেশি দিন বাঁচবে তার ক্যান্সারের ঝুঁকি তত বেশি।
যে অন্য কোনো রোগে মরবে না তাহলে ধরে নিতে হবে তার মৃত্যু আছে ক্যান্সারে। যে যত বেশি বাঁচবে তার ক্যান্সারের ঝুঁকি তত বেশি হবে। বুঝতে পারছো? তার মানে কি বেশি বাঁচাটাও একটা ঝামেলা পাবে, ক্যান্সারে ভুগতে হবে। হ্যাঁ, ক্যান্সারে অনেক কষ্টদায়ক, কষ্টদায়ক ব্যাপার আর কি। তো ওই যে ভুল হওয়ার কারণে এই ঘটনাটা ঘটে। মানে মানুষকে আসলে মরতে তো হবেই কোনো না কোনো ভাবে। হ্যাঁ, যেমন অনেকে টিকা দেয়, অনেকে বলে যে আচ্ছা মৃত্যু না হওয়ার টিকা নাই কোনো, মৃত্যু না হওয়ার টিকা হবে, তাই মৃত্যু না হওয়ার টিকা, তাহলে পৃথিবীর ব্যালেন্স ঠিক থাকবে না। তুমি যদি এখন ধরো কথা বলতে 1000 বছর বাঁচলা, তাহলে তো সমস্যা যে তোমার পরবর্তী যে অনেক জেনারেশন আসবে, তাই না? তারা তো তোমাকে চিনবেই না, চিনবে না, নাতি তার নাতি তার নাতি তার নাতি তার নাতি যে থাকবে, কিভাবে পরিচয় দেবে? একটা ঝামেলা, তাই না? এই জন্য মরতে হয় আমাদেরকে একসময়, ঠিক না? তো তাহলে যে এইটুকু পর্যন্তই আসলে লিখতে হবে। আমি আরেকবার হচ্ছে সংক্ষেপে এবার একটু বলি, তারপরে তোমরা বইয়ের ভাষা পড়ে বোঝার চেষ্টা করবা। আগামী দিন আমরা হচ্ছে যে ট্রান্সলেশন শেষও করব এবং ভিডিও দেখব। প্রজেক্টরে আমরা হচ্ছে এই অনুলিপনের ভিডিওটা দেখব, প্রজেক্টরে আমরা ট্রান্সলেশনটাও দেখে ফেলব। তাহলে আরো ভালো আজকে এক্সাম নেওয়ার কথা কোনটা জানো? ও তাই তো বলে গেছি, ডিএনএ আরএনএ আর নিউক্লিক অ্যাসিড ভুলে গেছি। তাহলে রবিবারে নেব। হ্যাঁ, রবিবারে নেব, ভুলে গেছি। কোশ্চিন মানে আনতেই ভুলে গেছি, কোশ্চিন আনতে ভুলে গেছি। তাহলে রবিবারে নেব। হ্যাঁ, তবে এত দূর পর্যন্ত নিব না, ওই যে যেটুকু বলছে ওটুকুই নিব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখন দেখো যে আমি আরেকবার বলি, তুমি দেখো নাহলে বুঝতে হয়তো সমস্যাই হবে। তাহলে আমি সংক্ষেপে বলি, যে একটু ফাস্ট বলি যেহেতু প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে। যে গোটা ডিএনএ এর মধ্যে যে একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ, এরকম দুইটা ডিএনএ হতে গেলে যে এনজাইমগুলো কাজ করে, সর্বপ্রথম যে এনজাইম কাজ করে তার নাম হলো হেলিকেস এনজাইম। যেহেতু এই এনজাইমটা হেলিক্সের উপরে কাজ করে, হেলিক্স বলতে ডিএনএ, আর হেলিক্স মানে কি সর্পিলাকার কিছু, ডিএনএ তো সর্পিলাকার, তাই না, সাপের মতো পেঁচানো। তো হেলিকেস এনজাইম প্রথমে যে কাজটা করে হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন করে, তবে সে গোটা হাইড্রোজেন বন্ডের বিলোপ সাধন একবারে এই প্রান্ত থেকে শুরু করে এইভাবে করে গোটা ফাইলে ফেলবে এরকম সেটা কিন্তু পারে না। বুঝা গেল কি? সে কি করে, দেখে যে সহজ জায়গা কোথায়, তো সে দেখে মানে